হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 6-এর অঙ্ক নিয়ে চলে এসেছি। ক্লাস 6-এর যে 6 নম্বর চ্যাপ্টারটা নিজে করে 6.1 থেকে নিজে করে 6.3 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্ক আজকে কমপ্লিট করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। তো চলো শুরু করা যাক। দেখো 6 নম্বর চ্যাপ্টারে কি আছে, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই চ্যাপ্টারটা শুরু করার আগে, মানে যে কোনো অঙ্কই শুরু করার আগে বেসিক জিনিসগুলো জানা খুব জরুরি, কারণ বেসিক জিনিসগুলো তুমি যদি আয়ত্তে নিয়ে চলে আসতে পারো তাহলে অঙ্ক করা খুব সহজে হয়ে যাবে। দেখো এখানে ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, মনে করো একটা ঘর আছে, ঘরকে আমরা 4টে টুকরো ভাবে মানে 4টে ভাগে ভাগ করলাম। এই 4টি ভাগের মধ্যে মনে করে একটা ভাগ নিলাম এরকমভাবে। তাহলে এই একটা টুকরোটাকে আমরা কি করে ভগ্নাংশ আকারে লিখতে পারি? দেখো সম্পূর্ণটাকে নিচে লিখতে হয়। ভগ্নাংশের ওপরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে, এটা আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, এই যে এই টুকরোটাকে, এই একটা টুকরোটাকে আমি কি করব, ভগ্নাংশ আকারে লিখব। কি করে লিখব? দেখো মোট কটা টুকরো হলো, 4টে টুকরো হলো, 1 2 3 4, 4টা তাই নিচে দিলাম। 4টে টুকরোর মধ্যে কটা টুকরোকে ভগ্নাংশ আকারে লিখছি? একটা টুকরোকে, তাই একটা চলে যাবে ওপরে। তাহলে এটা হয়ে গেল 1/4। আবার অন্যভাবে বলতে পারি কি, 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে? তাহলে মনে করো এরকম একটা একটা টুকরো আমি পরপর সাজাতে লাগলাম। তাহলে এইটা একটা টুকরো, এখান থেকে মনে করো এই টুকরোটা নিলাম। ঠিক আছে? আরেকটা বৃত্ত আছে, মনে করো এখান থেকে এই টুকরোটা নিলাম। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 4 ভাগের 1 ভাগ মানে 1/4। এটাও 1/4, পরেরটাও 1/4। দেখো এই তিনটে আমার যোগ আকারে আছে তো। ঠিক আছে? দেখো 1/4 যোগ 1/4 যোগ 1/4, তাহলে এই 1/4 কবার যোগ আছে? 3 বার যোগ আছে। তাই আমরা সরাসরি 3 দিয়ে গুণ করতে পারি, তাই তো? তাহলে দেখো ভগ্নাংশের গুণে সবসময় মাথায় রাখবে, ভগ্নাংশের গুণে লবের গুণফল মানে লবগুলোর গুণফল এবং হরগুলোর গুণফল করতে হয়। ঠিক আছে? মানে লবের সাথে লব গুণ করব আর হরের সাথে হর গুণ করব, কখনোই লবের সাথে হর গুণ করে ফেলবো না। তাহলে দেখো এই 1/4টাও একটা ভগ্নাংশ। 3টাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে আমরা 3/1 বলতে পারি। ঠিক আছে? 3/1, নিচে 1 থাকাও যে না থাকাও তাই, তাই আমরা সরাসরি 1/4-এর সাথে 3টা গুণ করি, নিচে একটা লিখি না। কিন্তু সুবিধার জন্য মনে করো আমি নিচে একটা লিখে দিলাম। দেখো এবার আমি কি বললাম, গুণফল কি করে করতে হয়? লবেদের গুণফল, নিচে হরেদের গুণফল। তাহলে ওপরে দেখো কি আছে, লব এর আছে 1 আর এর আছে 3, তাই 3 আর 1 গুণ হয়ে 3 হয়ে যাবে। আর নিচে 4 আর এর 1, 4 আর 1 গুণ হয়ে 4 হয়ে যাবে। তাহলে এটা কত পেলাম? 3 ভাগ মানে 4 ভাগের 3 ভাগ। অর্থাৎ এইটাকে যদি আমি এবার বৃত্তের মধ্যে ওরকমভাবে এরকমভাবে সাজাই তাহলে কিভাবে সাজাবো? দেখো একইভাবে একটা বৃত্ত আঁকবো। বৃত্তের 4টে টুকরো, 4টে টুকরো আছে তো 4টে টুকরো করব। দেখো 4টে টুকরোর মধ্যে কটা টুকরো? 3টে টুকরো, তাই 3টে টুকরোর মধ্যে আমরা দাগাবো বা 3টে টুকরো আমরা রং করব। ঠিক আছে? তাহলে একটা টুকরো পড়ে রইল। এবার নিজে করি 6.1-এর যে অঙ্কটা আছে সেগুলো করতে থাকি, আরও ভালো মতো বোঝায়, তাহলে অঙ্কগুলো ভালো মতো তোমরা বুঝতে পারবে। দেখো সুন্দর করে আমি ছবিগুলো এঁকে নিয়েছি। প্রথম ছবিটা কি আছে দেখো, 3টে বৃত্ত দিয়েছে। এই 3টে বৃত্তের মধ্যে দেখো প্রত্যেকটাকে 4টে টুকরো করে ভাগ করেছে, 4টে টুকরোর মধ্যে একটা একটা করে রং করেছে। ঠিক আছে? তাহলে এটাকে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? 1/4, এটাকেও 1/4, এটাও 1/4। কেন? 4 ভাগের মধ্যে 1 ভাগ করে রং করেছে। ঠিক আছে? বা দাগিয়েছে। তাহলে 1/4 কটা আছে? 1 2 3 মানে 3 বার যোগ হবে। 3 বার যোগ করা থেকে আমরা সরাসরি 3 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হচ্ছে দেখো? 3/4। কেন? 3 1 3, ওপরের সাথে ওপরে গুণ হয়, নিচের সাথে নিচে গুণ হয়, 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই 3 1 3, 4 1 4। বোঝা গেল? তাহলে 4 ভাগের 3 ভাগ মানে 3টে ঘরে রং করেছে। ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো দুটো দুটো করে নিয়েছে, এখানে দুটো মনে করো, এখানে দুটো বা এখানে দুটো। ঠিক আছে? দুটো দুটো করে নিয়েছে। তাহলে মোট কটা ঘর আছে দেখো? 1 2 3 4 5, মানে এটা 2/5, এটাও 2/5, এটাও 2/5, মানে 5 ভাগের 2 ভাগ। তাহলে 2/5 আমার কয়বার যোগ হচ্ছে? 3 বার, তাই একইভাবে 3 দিয়ে গুণ করব। দেখো কত হচ্ছে? ওপরে 3 দুগুণে 6, নিচে হলো 5 একে 5। দেখো ও আগের অঙ্কগুলো ওপরেরটা ছোট ছিল, নিচেরটা বড় ছিল, তাই দেখো পুরো কমপ্লিট হয়নি। 4টে টুকরোর মধ্যে 3টে টুকরো হয়েছে। এখানে দেখো
5 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে আমার যদি 5 ভাগের মধ্যে 6 ভাগ হয় তার মানে দেখতে পাচ্ছি 5 ভাগের মধ্যে 5 ভাগ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও একটা ঘর আরও এক্সট্রা আছে, তাই তো? তার মানে এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে নিই, দেখো সেভাবে ভাঙতে পারি মিশ্র ভগ্নাংশ আকারে। 5 একে 5, এইভাবে আমরা জানি মিশ্র ভগ্নাংশ সবাই জানি, তাই তো? কম বেশি 5 একে 5 বিয়োগ করে 1 আসলো, একটা চলে যাবে ওপরে, 5টা চলে আসবে নিচে। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 যোগ 1/5। দেখো ভগ্নাংশের অঙ্কে সব থেকে বড় ভগ্নাংশ 1 ধরা হয়। কেন? আমরা এই যে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ ওপরে দেখো ছোট আছে, 1/4, এখানে 2/5, ঠিক আছে, ছোট আছে। তাহলে ছোট ওপরে যদি ছোট থাকে তাহলে সেই ভগ্নাংশটা 1-এর ছোট হয়। সবচেয়ে বড় কোনটাকে ধরা হয়? যেমন মনে করো যেমন এই বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ মানে পুরো টোটাল 1 অংশ, তাই টোটাল 1টাকেই ধরা হয় টোটাল সম্পূর্ণ অংশটা। তাহলে দেখো এই 1 যোগ 5 ভাগের 1 ভাগ, এই একটাকে কি বোঝাচ্ছে মনে করো বলো তো? এই একটা বোঝাচ্ছে সম্পূর্ণ ঘরটা, মানে যে 5টা ঘর আছে 1 2 3 4 5, এই 5টা ঘরের মধ্যে 5টা ঘরেই তোমার রং করেছে, এইটাকে বলা হয় সম্পূর্ণ 1 অংশ, ঠিক আছে? তারপরে টোটাল 1 অংশ দেখো পেয়ে গেছি, মানে টোটাল ঘরটা নিয়ে নিয়েছি। তারপরের ঘরটা বলেছে 5 ভাগের 1 ভাগ, তার মানে একটা ঘর দাগাও 5টা ঘরের মধ্যে। আশা করি বোঝা যাচ্ছে। এইটা দেখো একইভাবে ছবি দিয়েছে, তোমাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে। তাহলে এটা সম্পূর্ণ বৃত্ত নিয়েছে, তার মানে সম্পূর্ণ বৃত্ত মানে 1, আর এটা তার সাথে কি আছে দেখো, এটা 2 ভাগ করেছে, 1 ভাগ 2 ভাগ, 2 ভাগের মধ্যে 1 ভাগ নিয়েছে, মানে 1/2, তাই তো? তার মানে এটা কি লিখতে পারি দেখো, এটা 1, এটা 1/2, তার মানে এটা হয়ে যাবে নিচে 2 আর উপরে 2 একে 2 যোগ 1, নিচে কিছু নেই মানে ডাইরেক্ট 2 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, 2 একে 2 আর উপরে একটা যোগ হয়ে গেল, তার মানে 3/2। এই জিনিসটা যদি তোমরা না বোঝো আমি আরেকটু ডিটেলসে বুঝিয়ে দিই। এই 1 যোগ 1/2, দেখো এখানে কি করেছিলাম, 1 পূর্ণ 1/5টাকে 1 যোগ 1/5 করেছিলাম না? তাই এটা থেকে আমরা উল্টো দিকে যেতে পারি তো, 1 যোগ 1/5 অর্থাৎ 1 পূর্ণ 1/5। একইভাবে 1 যোগ 1/2 মানেই হলো 1 পূর্ণ 1/2। এটা একটা পূর্ণ সংখ্যা, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে তাহলে সেটাকে সরাসরি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়। আর এটার মানে হচ্ছে দেখো 2 একে 2, 2 আর 1 3, মানে 3/2। আর আমরা তাছাড়া তো আদার্স নিয়ম জানি যে ভগ্নাংশের যোগ কী করে করতে হয়, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেছে। এইবার দেখো এইটা যা এইটাও তাই, এইটাও দেখো সম্পূর্ণ 1 অংশ নিয়েছে, তারপরের বৃত্তটা 2 ভাগের 1 ভাগ নিয়েছে, তার মানে সেম এই জিনিসটা মানে কি 1 আর 2 ভাগের 1 ভাগ, তার মানে এটার মানে কি 3/2, এটার মানেও 3/2। তার 3/2 কবার নিল? 3/2 দুবার নিল, ঠিক আছে? তাই 2 দিয়ে গুণ করলাম। এই 2 দিয়ে গুণ করা মানে কি, এই ওপরের 2 নিচের 2 কেটে গেল না? তার মানে টোটাল 3 পড়ে রইল। তার মানে দেখো এই 4টে ঘর যদি আমরা যোগ করি পুরো টোটাল 3টে ঘর পাবো। কেন, কি করে পাবো? দেখো এইটা একটা ঘর, এটা একটা ঘর, আর এর অর্ধেক দুটো যোগ করো, সেটা একটা ঘরই পাবো টোটাল। তাই 3টে ঘর হলো 1 2 3। বোঝা গেছে? আচ্ছা, তো চলো এবার পরের অঙ্কগুলো করি। দেখো নিচে করি 6.1-এর যে বাকি দুটো অঙ্ক ছিল সেগুলো তোমরা নিজেরাই পারবে, আমি তো বলেই দিয়েছি। আমি চলে যাচ্ছি নিচে করি 6.2-এর। দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, দেখো দেখে নাও কোন অঙ্কটা কথা বলছে। এই অঙ্কটার কথা বলছে, ঠিক আছে? পেজ নম্বর হচ্ছে 77। তো শ্রাবণীর কাছে 100 টাকা আছে, সে তার মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার 1/4 অংশ মুদির দোকানে দিল। শ্রাবণী বইয়ের দোকানে মুদির দোকানে কত টাকা দিল আর কত টাকা পড়ে আছে সেটা হিসাব করি। দেখো বইয়ের দোকানে দিল হচ্ছে 100 টাকার 1/2, মোট টাকার 1/2 অংশ। তো তার আমি লিখছি না, বইতে লেখাই আছে, আমি জাস্ট করে দিচ্ছি। প্রথমেরটা কি বলেছে, 100 টাকার 1/2 অংশ, তার মানে 100 টাকার 1/2 অংশ মানে এই 1/2 অংশটা কার? 100 টাকার। তাই 100-র সাথে 1/2টা গুণ হয়ে যাবে, ঠিক আছে? আর টাকাটা বাইরে চলে আসবে। দেখো যখনই টাকাটা মাঝখানে ছিল, কেন 100 টাকার 1/2 তখন কিন্তু একক অংশ ছিল, যখনই আমরা গুণ করে দিলাম তখন এই টাকাটা পরে চলে আসবে। তাই 100 গুণ 1/2, ঠিক আছে? এইবার এটার মানে কি বলো, 100-র সাথে 1 গুণ হবে মানে 100/2। এবার তোমরা একে ভাগ করেও লিখতে পারো, কত হয় 50 দুগুণে 100, আবার কাটাকুটি করেও করতে পারো, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10 0 0, তার মানে 50। যেহেতু এটা টাকা আছে তাই টাকা হবে, তোমরা ভাগ করেও টাকা লিখতে পারো, কাটাকুটি করেও টাকা, যেভাবে করবে সেভাবেই হবে। এটা দিয়েছে হচ্ছে তোমার বইয়ের দোকানে, আর মুদির দোকানে কত দিয়েছে? মুদির দোকানে দিয়েছে 100 টাকার 1/4 অংশ। একইভাবে
তাহলে 100 টাকার 1/4 মানে কি 100-র সাথে 1/4 গুণ হয়ে যাবে, তাহলে 100-র সাথে ওপরের 1 গুণ হলে কি 100ই হয়, আর নিচে পড়ে থাকে 4। তোমরা এখানেও কাটাকুটি করতে পারো, 4 দিয়ে 4 পঁচিশে 100, অথবা এখানেও ভাগ করতে পারো। ঠিক আছে, 4 দুগুণে 8, বিয়োগ করলাম 2, 20, 4 5 20, অতএব 25, সুতরাং 25 টাকা। দেখো মুদির বইয়ের দোকানে দিল 50 টাকা, মুদির দোকানে দিল 25 টাকা। এবার বলেছে তার কাছে কত টাকা আছে। দেখো তার কাছে ছিল হচ্ছে মোট 100 টাকা। আচ্ছা, এই 100 টাকার মধ্যে বইয়ের দোকানে দিল 50 টাকা আর মুদির দোকানে দিল 25 টাকা। তাহলে এই দুটো যোগ হবে, কত টাকা দিল সেটা যোগ হবে। তাহলে ছিল 100 টাকা আর দিয়ে দিল 75 টাকা, সুতরাং কত টাকা পড়ে রইল, 25 টাকা। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, বইতে লেখাই আছে, আমি জাস্ট ওইটা তোমাকে লিখে করে দিলাম। এবার 2-এরটা করি, চলো। দেখো এবার 2-এর অঙ্কটা, আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর 1 ঘন্টার 2/5 অংশ সময় নিল। 1 ঘন্টার মধ্যে 2/5 অংশ সময় নিল। মিতা আঁকলো 1 ঘন্টার 5/12 অংশ সময়ে। আজিজ সময় নিল 1 ঘন্টার 1/2 অংশ। সাব্বা সময় নিল 1 ঘন্টার 7/12 অংশ। কে কত মিনিট তাদের আঁকা শেষ করেছে সেটা হিসাব করি, আর কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে সবকটা এখানে হিসাব করতে হবে। তার মানে এখানে পরপর করতে হবে কে কত সময় নিয়েছে। প্রথমেরটা বলেছে কি সমীর, তাহলে সমীরেরটা বার করব। সমীর কত সময় নিয়েছে বইতে যেভাবে লেখা আছে সেভাবে করবে, আমি জাস্ট এখানে তোমাদের বলে দিচ্ছি। 1 ঘন্টার 2/5 অংশ, 1 ঘন্টার 2/5 অংশ মানে কি লিখব, সমীর সময় নিয়েছে 1 ঘন্টার 2/5 অংশ। এগুলো তো মিনিটে নিতে হবে, তাই 1 ঘন্টা মানে আমরা কত জানি বলো, 1 ঘন্টা মানে জানি 60 মিনিট, তাই তো। তাহলে দেখো এই 1 ঘন্টাটাকে আমরা 60 মিনিট লিখতে পারি। 60 মিনিটের 2/5 অংশ, তাহলে 60 মিনিটের 2/5 অংশ। তার আমরা দেখতে পাচ্ছি 60 আর 2/5 গুণ হয়ে যাবে, তাহলে 60 গুণ 2/5, তাহলে মিনিটটা বাইরে চলে আসবে, মিনিট। এবার এখানে তোমরা কাটাকুটি করতে পারো, 60 ওপরে আছে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপর নিচে কাটাকুটি যায়, তাহলে 5 দিয়ে 60কে কাটলে 5 12 60 আমরা জানি, আর 12 আর 2 ওপরে ওপরে আছে তাই গুণ হয়ে যাবে, 12 দুগুণে 24, আর নিচে 1 থাকেও যা না থাকেও তাই, তাই এটা হয়ে গেল 24 মিনিট। তাহলে দেখো সমীর সময় নিল 24 মিনিট। তারপর বলেছে মিতা সময় নিল 1 ঘন্টার 5/12, তার মানে আমরা লিখব মিতা সময় নিল 1 ঘন্টার 5/12 অংশ। তার মানে একইভাবে আমরা বার করব, 1 ঘন্টাকে আমরা 60 লিখতে পারি, সরাসরি আমরা গুণ করে দেব, তাহলে 60 মিনিটের 5/12, তাই 60 গুণ 5/12 একক হয়ে যাবে মিনিট। একইভাবে 12 দিয়ে 60কে কাটলে 5 12 60 আর 5 5 25। দেখো সমীর সময় নিয়েছিল 24 মিনিট, মিতা সময় নিল 25 মিনিট। তারপরে কে আছে, আজিজ। আজিজ সময় নিয়েছে কি 1 ঘন্টার 1/2 অংশ, তাহলে 1 ঘন্টার 1/2 অংশ। 1 ঘন্টা মানে জানি আমরা 60 মিনিট, 60-এর 1/2 মিনিট, অর্থাৎ 60কে 2 দিয়ে ভাগ করলে 30 হয়, তার মানে 30-একে 30 মানে 30 মিনিট। তারপর আছে সাব্বা। সাব্বা সময় নিয়েছে কি বলো, 1 ঘন্টার 7/12 অংশ। তাহলে সাব্বারটা বার করব। সাব্বা সময় নিয়েছে 1 ঘন্টার 7/12 অংশ, সুতরাং 1 ঘন্টা মানে 60 মিনিট, 7/12, 5 12 60, 5 7 35 মিনিট। এবার তোমরা নিজেরাই পারবে। দেখো কে সবচেয়ে কম সময় নিয়েছে, সমীর, কত 24 মিনিট। কে সবচেয়ে বেশি সময় নিয়েছে, সাব্বা, সেটা 35 মিনিট। আচ্ছা এইবার 3-এর অঙ্কটা করি, চলো। এবার 3-এর অঙ্কটা, স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 অংশ, জাবেদ তার 35 টাকার 5/9 অংশ দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে সেটা হিসাব করি। একইভাবে রেহানা দিয়েছে 30 টাকার 5/6, তার মানে একইভাবে করব। রেহানা টাকা দিয়েছে 30 টাকার 5/6 অংশ, অর্থাৎ কি হবে, 30 সাথে 5/6 গুণ হয়ে যাবে, বাইরে টাকা চলে আসবে। দেখো কাটাকুটি কি যাবে, 30 নিশ্চয় ওপরে আছে নিচে কিছু নেই মানে 1 আছে, আর ওপর নিচে কাটাকুটি ওপরে ওপরে গুণ হয় নিচে নিচে গুণ হয়, তাহলে কাটাকুটি করলে 5 6 30,
5 আর 5 গুণ হয়ে 25, 25 টাকা। তাহলে রেহানা টাকা দিল 25 টাকা। এবার বলেছে জাবেদ 45 টাকার 5/9 অংশ। জাবেদ টাকা দিল 45 টাকার 5/9 অংশ, অর্থাৎ কি হবে 45 গুণ 5/9। একক বাইরে চলে আসবে, কাটাকুটি করো, 5 নং 45, 5 5 25। এমা দেখো কি হলো, রেহানাও 25 টাকা দিয়েছে, জাবেদও 25 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, দুজনেই সমান টাকা দিয়েছে। এবার দেখো 4 অঙ্কটা কি বলেছে, 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সায় নিই। তাহলে একইভাবে 2 টাকার 5/8 অংশ, একে দেখো টাকা পয়সায় নিতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই টাকাটাকে পয়সায় নেব, পয়সায় আসলে তারপরে আবার টাকায় নেব। সেটা কি করে দেখো, 1 টাকা মানে আমরা কত জানি, 100 পয়সা। অতএব 2 টাকা মানে 2 গুণ 100 পয়সা, পয়সা হয়ে গেল। তার সাথে কত আছে 5/8, তার মানে এটা যেহেতু পয়সা হয়ে গেল তাই বাইরে পয়সা চলে আসবে। কেন, আমরা 1 টাকা যদি 100 পয়সা হয়, 2 টাকা তার মানে 200 পয়সা। এবার এটাকে কাটাকুটি করো, তোমরা ভেঙে ভেঙেও কাটাকুটি করতে পারো, আবার একসাথেও কাটাকুটি করতে পারো। দেখো প্রথমে দেখো এটাকে তোমরা সাজিয়েও লিখতে পারো। সব কটাকে আমরা উপরে লিখতে পারি, কেন কি এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই উপরে কে কে আছে, 2 আছে, 105, তার মানে এই 3টাই উপরে আছে আর বাকি 8 নিচে আছে। এবার একটা একটা করে কাটো, দেখো 2 এর সাথে 8 কাটাকুটি যাচ্ছে, কত হয় 4 দুগুণী 8, আর 4 দিয়ে 100কে ডাইরেক্ট কাটাকুটি যায়, কত 4 25-এ 100, তার মানে কত পাচ্ছি 25 আর 5 গুণ করলে 125 পাচ্ছি, 125 পয়সা। দেখো 100 পয়সায় যদি 1 টাকা হয় তাহলে এখানে 125 পয়সা। তাহলে দেখো টাকাকে যখন পয়সায় নিয়েছিলাম 100 দিয়ে গুণ করেছি, এবার পয়সাকে টাকায় নিচ্ছি, তার মানে কি উল্টো করতে হবে, পয়সাকে টাকায় নিচ্ছি, তার মানে 125 ভাগ 100 কি হয়ে যাবে, টাকা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটাকে সরাসরিও লিখতে পারো, কেন কি দুটো শূন্য আছে তাই 2 ঘরে ভেঙে যাবে, তাই দুটো শূন্য তাই 2 ঘরে ভেঙে যাওয়া মানে 1 টাকা 25 পয়সা। ঠিক আছে, আবার ডাইরেক্ট এভাবে বলতে পারো যে 100 পয়সায় 1 টাকা হয়, বাকি 25 পয়সা পড়ে থাকে, তাই 1 টাকা 25 পয়সা। তাছাড়া তোমরা 100 দিয়ে ভাগ করেও সেটা নির্ণয় করতে পারো। এখনকার মাস্টার একটু ধাওরামি করে, সোজা বাংলায় আমি বলছি, মানে মাস্টার এখন কি করে, প্রাইভেট টিচারদের একদম সহ্য করতে পারে না। ঠিক আছে, তো প্রাইভেট টিচাররা যেভাবে করাবে মাস্টাররা ইচ্ছে করে সেগুলো কেটে দেয়। ঠিক আছে, মাস্টাররা যেই নিয়মে করাবে সেই নিয়মে তোমাকে করতে হবে, তাই আমি দুটো নিয়মই বলে দিচ্ছি। তুমি এইটাও করতে পারো ডাইরেক্ট, আবার ভাগ করেও দেখাতে পারো। ঠিক আছে, যেটা করবে সেটাই ঠিক হবে, বোঝা গেল। আচ্ছা সব মাস্টার এরকম করে না, কিছু কিছু মাস্টাররা এই সিস্টেমগুলো করছে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 101কে 100 হয়ে গেল, বাকি পড়ে রইলো 25। দেখো এই 100 দিয়ে ভাগ করি তার মানে টাকা হয়ে গেল, তো তাই এইখানে যেটা বেরোবে সেটা টাকা, আর যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটা হয়ে যাবে পয়সা। সুতরাং 1 টাকা 100 পয়সা, এইভাবেও তুমি দেখাতে পারো। ঠিক আছে, দেখো তো কমপ্লিট হয়ে গেছে। এবার 5-এর অঙ্কগুলো করতে থাকি, চলো। দেখো ফ্রেন্ডস, আমি 5-এর আর 6-এর সমস্ত অঙ্ক টুকে নিয়েছি, পরপর তোমাদের যেন তাড়াতাড়ি অঙ্কগুলো করাতে পারি। প্রথমের অঙ্কটা কি আছে, 120 গুণ 3/5, তার মানে আমরা এটাকে এইভাবে সাজাতে পারি, 120 গুণ 3 নিচে 5। তাহলে 5 দিয়ে এটাকে কাটাকুটি করো, 5 দুগুণে 10, প্রথমে 12কে ভাগ দেবো, কাটাকুটি মানে ভাগ করা, তাহলে প্রথমে 12কে ভাগ দেবো, 5 দুগুণে 10, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে 2, আর পরে 0 মানে 20, তাহলে 4 5 20, তাহলে 24 আর 3 গুণ করলে কত হবে, গুণ করে দাও, 3 4 12, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। বোঝা গেল। আবারও বলে দিচ্ছি, 120কে 5 দিয়ে ভাগ করলাম, প্রথমে 2 দিয়ে দেবো, 5 দুগুণে 10, 12 নিচে 10 বসালাম, মনে মনে কাটাকুটি না পারলে তোমরা পাশে ভাগ করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর 2 এর পরে 0 আছে মানে 20, 4 5 20, 24 আর 3 গুণ করে 72 লিখলাম, কেমন। আচ্ছা এবার এটাকে করতে পারি, দেখো ওপরে সব লিখলাম, 2 গুণ 215 গুণ 3 নিচে 5, 5 দিয়ে দেখতে পাচ্ছি 215কে কাটাকুটি যাচ্ছে, কেন, শেষে 0 অথবা 5 থাকলে তাদেরকেই 5 দিয়ে ভাগ যায়। আচ্ছা তাহলে 5 দিয়ে ভাগ করে দেখো, 4 5 20, 21-এর নিচে 20 বসালাম, বিয়োগ করলে 1 হলো, 1 আর 5 15, 3 5 15। এবার গুণ করব, দেখো 2 আর 3 গুণ করলে 6, 6 দিয়ে 43 গুণ করো, 3 6 18, হাতে 1, 4 6 24, আর 1 25, মানে 258। একইভাবে এটা করো, নিচে 25 আছে আর উপরে 500 গুণ 17, তাহলে 25 দিয়ে ডাইরেক্ট কাটো 50কে, 25 দুগুণে 50, আর শেষে একটা 0,
17 দিয়ে 2 গুণ করলে কত, 17 দুগুণে 34, আর শেষের একটা শূন্য বসে পড়ে, তাই 340 হলো। ঠিক আছে। আচ্ছা এবার দেখো চারেরটা, 169 গুণ 4, নিচে 13, 13 দিয়ে 169কে কাটলে কত হয়, 13কে 13, 3 তেরো 39, আর 13 আর 4 গুণ করলে 4 তেরো 52। বুঝতে পেরেছ? আচ্ছা এইবার দেখো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং অঙ্ক। এক বছরে 3/4 অংশ বলেছে কত মাস, মাসে নিতে হবে। তাহলে এক বছর মানে কত মাস জানি, কত মাস, 12 মাস। তাই এক বছরের জায়গায় আমরা লিখব 12 গুণ 3/4, হয়ে গেল এটা মাস। 12কে 4 দিয়ে কাটবো, 3 4 12, 3 আর 3 গুণ করলে 3 3 9 মাস। আশা করি বোঝা গেছে। এটা 5 টাকার ওই আগের অঙ্কটার মতো, টাকা পয়সার অঙ্কটার মতো, 5 টাকা 3/4 টাকা পয়সা নিতে হবে। তাহলে 5 টাকা মানে কত, 500 পয়সা। 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 5 টাকা 500 পয়সা হবে, 3/4 গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে পয়সা। কখনোই কিন্তু টাকা লিখবো না, পয়সায় নিয়ে নিয়েছি। 4 দিয়ে কাটো, কত হয় দেখো, 5কে প্রথম 5কে দেবো 1 দিয়ে, 4 দিয়ে 4 1 4, 5-এর নিচে 4 বসালাম, বিয়োগ করলে 10 হয়। তাহলে 4 দুগুণি 8, 10-এর নিচে 8 বসালাম, বিয়োগ করলে 2 হয়, আর 20, 4 5 20। এবার 3 দিয়ে গুণ করো, 3 5 15, হাতে 1, 3 দুগুণে 6, 1 7, 3 1 3। এটা পয়সা আছে, একে কি করবো, 100 দিয়ে ভাগ করব, কেন, টাকায় নেব, তাহলে হয়ে গেল টাকা। তাহলে একইভাবে এটাকে ভাগ করতে পারো, তাহলে ভাগ করো 375কে। দেখো যেহেতু আমরা পয়সায় থেকে টাকায় নিচ্ছি তাই ভাগ করলাম 100 দিয়ে। এবার ভাগ করে যেটা আসবে ভাগফলের ঘরে সেটা হবে টাকা, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে পয়সা। 375কে ভাগ দিচ্ছি 100 দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি 3 দিয়ে যাবে, 3 দিয়ে 300 হয়, পড়ে থাকে 75। সুতরাং 3 হয়ে যাবে টাকা, 75 হয়ে যাবে পয়সা, অর্থাৎ 3 টাকা 75 পয়সা। যেহেতু জায়গা ছোট তাই আমি ছোট ছোট করে লিখলাম, তাই তোমরা একটু, আমি মুখে বলে দিয়েছি, তোমরা বুঝে নেবে কেমন। এবার এটা দেখো 60টি আপেলে 3/5 অংশ, একইভাবে 60-এর সাথে 3/5 গুণ করব, এতটি আপেল হয়ে যাবে। এবার কাটাকুটি করো, 5 দিয়ে 5 বারং 60, 3 বারং 36, অর্থাৎ 36টি আপেল সরাসরি হয়ে যাচ্ছে। এটা 40 লিটারে 3/20 অংশ কত লিটার, একইভাবে 40 গুণ 3/20 লিটার। 20 দিয়ে 40কে কাটলে 2 হয়, 3 দুগুণে 6, 6 লিটার। অঙ্ক কমপ্লিট। তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদের অঙ্কগুলো বোঝার, আশা করছি বুঝতে পেরেছো। যদি না বোঝো আবার ভিডিওটা রিভার্স করে দেখে নাও, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো এবার পরের চ্যাপ্টারে চলে যাই, মানে পরের এক্সারসাইজ কত, 6.3-এ। দেখো এবার নিচে করি 6.3-এর একের অঙ্কটা কি আছে। রোহিত 1 ঘন্টায় 1.1/2 কিলোমিটার হাঁটতে পারে, 6.1/2 ঘন্টায় সে কতটা পথ, মানে ঐকিক নিয়মে সরাসরি গুণ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা মিশ্র ভগ্নাংশগুলোকে তোমাদের পাশে দেখো অপ্রকৃত ভগ্নাংশ দিয়েই দিয়েছে, তাহলে এখানে লিখে করতে হবে রোহিত 1 ঘন্টায় হাঁটে কত, 1.1/2 কিলোমিটার, 1.1/2 কিলোমিটার। এখানে পাশে লিখবে 1.1/2 কে হয় 2 1 2, 2 আর 1 3, মানে 3/2 কিমি বা কিলোমিটার। আচ্ছা এবার কত ঘন্টায় বার করতে বলেছে, 6.1/2 ঘন্টায়, তার মানে 6.1/2 ঘন্টা। তার মানে কি, এটাকে ডাইরেক্ট লিখবো 6 দুগুণে 12 13, মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিলাম, তাহলে কি লিখবো 13/2 ঘন্টায় হাঁটে, কি হবে এটার সাথে গুণ হয়ে যাবে। 1 ঘন্টায় যদি এত কিলোমিটার হাঁটে তাহলে 13/2 ঘন্টায় কি বেশি কিলোমিটার হাঁটবে, তাই গুণ হয়ে যাবে 3/2-এর সাথে 13/2 কিলোমিটার। এবার দেখো ওপরে কি আছে, 3 গুণ 13, নিচে আছে 2 গুণ 2। দেখো ওপরে আর নিচে কারোর সাথে কারোর কাটাকুটি যাচ্ছে না, তাই সরাসরি এখানে গুণ হয়ে যাবে, 3 13 39, আর নিচে 2 দুগুণে 4। যেহেতু ওপরে লব বড় চলে আসছে তাহলে আমরা কি করব, ভগ্নাংশে নিয়ে নেব, মিশ্র ভগ্নাংশে। 4 1 4, 4 দুগুণে 8, বিয়োগ করলে 1, চলে যাবে ওপরে, 4 চলে আসবে নিচে, হয়ে যাবে কিমি। বোঝা গেছে 12.1/4 কিলোমিটার। এটা একের অঙ্কটা। এবার দেখো 2-এর অঙ্কটা বলেছে যে রফিকুল চাচা জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন, বাকি অংশে চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন, কত অংশে চাষ করেছেন। এখানে দেখো
আগে জিনিসটা বোঝো। বলেছে 3/5 অংশ আছে, মানে এইটা হচ্ছে 3/5 অংশ। কেমন? 3 একটা জমি আছে, এই জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন, মানে এই জমিটার মোট জমির 3/5, এই জমিটার 4/7 অংশে বাড়ি করেছেন। তার মানে বাড়ি করেছেন টোটাল এই জমির মধ্যে এইটার এই অংশ, তাই এটার সাথে এটা গুণ হয়ে যাবে। এবার বাকি জমি বলেছে বাকি অংশে চাষ করেন। বাকি অংশের, কোন বাকি অংশের? এই 3/5-এর মধ্যে কিন্তু, ঠিক আছে, 3/5-এর মধ্যে 4/7 অংশ নিয়ে নিল। আর বাকি অংশ মানে কি অংশ? মানে এই 3/5 অংশের মধ্যে যেটা হয়ে গেল বাড়ি করা, তারপরে যে বাকিটা পড়ে রইল এইটার থেকে এইটা বিয়োগ করতে হবে। 3/5 থেকে পুরো টোটালটা বিয়োগ করতে হবে, তাহলেই বাকি অংশ পেয়ে যাব। চলো এবার লিখে লিখে করি, এখানেই করে ফেলি সরাসরি। দেখো 2-এর অঙ্কটা। তাহলে বলেছে কি, রফিকুল চাচা জমির 3/5 অংশে 4/7 অংশে বাড়ি করেছেন। পুরো লাইনটা লিখলাম, 3/5 অংশে 4/7 অংশে বাড়ি করেছেন। সুতরাং তিনি বাড়ি করেছেন, কি হবে বলো? 3/5 অংশের 4/7 অংশে, 4/7 অংশে। তার মানে কি হবে? 3/5-এর সাথে এই 4/7টা গুণ হয়ে যাবে, বাইরে চলে আসবে অংশ। কারোর সাথে কারোর কাটাকুটি যাচ্ছে না, তার মানে উপরে উপরে গুণ হয়ে যাবে। 3 4 12 আর নিচে হয়ে যাবে 5 7 35। 12/35 অংশে তিনি বাড়ি করেছেন, তাই তো? এইবার বলেছে বাকি অংশে চাষ করেছেন। তাহলে লিখব কি? বাকি অংশে চাষ করেছেন। কি হবে বলো? কত? 3/5-এর মধ্যে 3/5 অংশ ছিল তার জমি, মোট জমি 3/5 অংশ নিয়েছেন, ঠিক আছে? এর মধ্যে 12/35 অংশ বাড়ি করেছেন। বাকি তাহলে কি 12/35 বিয়োগ করে দেব 3/5-এর থেকে, তাহলে এটা হয়ে যাবে অংশ। কেমন? এবার ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে হরেদের লসাগু করতে হবে। এর হর 5, এর 35, তাহলে 5 আর 35-এর লসাগু দেখো 35ই আসবে। 5 দিয়ে 5 একে 5, 5 7 35, 5 7 35 লসাগু। আমি আর নতুন করে শেখালাম না, এগুলো আমরা এর আগে অনেক অঙ্ক করেছি, তাই সরাসরি আমি করে দিলাম। 5 7 35 লসাগু 35 আসলো। তাহলে এখানে 35 বসালাম। তাহলে এবার নিয়ম কি? হর দিয়ে লসাগুকে ভাগ করব। হর কত আছে? 5, লসাগু কত আছে? 35। 5 দিয়ে 35কে ভাগ করলে 7 হয়। যেটা ভাগফল আসবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করতে হয়। তাই 5 দিয়ে 7 আসলো, 5 7 35, তাই 7 গুণ 3 মানে 3 7 21। বোঝা গেছে? আবার দেখে নাও না বুঝলে, ঠিক আছে? 35 দিয়ে 35কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওপরটায় গুণ করলে 12 হয়। 12 একে 12, অর্থাৎ কত আসলো দেখো, নিচে 35 আর উপরে 21 থেকে 12 বিয়োগ করলে 9। তার মানে 9/35 অংশে তিনি চাষ করেছেন। আর বাড়ি করেছেন কত অংশে? 12/35 অংশে। তাহলে দেখো তিনি বাড়ি করেছেন 12/35 অংশে আর চাষ করেছেন 9/35 অংশে। দেখো 9 আর 12 যোগ করলে কিন্তু 35 আসছে না। কেন 35 আসছে না? এটা মনে করো জমি হয়, জমির মধ্যে এতটা নিয়েছে, এটা হচ্ছে 3/5, এইটা হচ্ছে 3/5 অংশ। বাকি যে এটা কিন্তু আলাদা রেখে দিয়েছে, এটার কথা কিন্তু বলেনি। তাহলে এই 3/5 অংশের 4/7 অংশ, মনে করো এইটুখানি 4/7 অংশ তিনি বাড়ি করেছেন। আর বাকি অংশ মানে কি? এইটুখানি হচ্ছে বাকি অংশ। তার মানে কি? পুরো 3/5 অংশ থেকে পুরো এটা বিয়োগ করলে তার মানে এটা পাবো। যদি আমাকে পুরোটার বলতো তাহলে কিন্তু এই দুটো যোগ করে 35-এ আসতো, ঠিক আছে? দেখো 12 আর 9 কত হয়? 21 হয়। বাকি অংশটা হচ্ছে এইটা। বোঝা গেছে? তাহলে এটাই হবে উত্তর। তিনি চাষ করেছেন 9/35 অংশে, বাড়ি করেছেন 12/35 অংশে। বোঝা গেছে? তো চলো এবার 3-এর অঙ্কগুলো করতে থাকি। দেখো এবার 3-এর অঙ্কগুলো গুণ, ভগ্নাংশের গুণ বলেছে। তাহলে আমরা সরাসরি এইভাবে কাটাকুটি করতে পারি, আবার সাজিয়ে নিয়েও কাটাকুটি করতে পারি। তাহলে উপরেরগুলো উপরে রাখলাম, নিচেরগুলো নিচে রাখলাম। দেখো কাটাকুটি করো, 2 দিয়ে 6-এর মধ্যে কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণী 6। তাহলে উপরে কত পেলাম? 5, নিচে কত পেলাম? 3 3 9। তাহলে 5/9 হবে এটার উত্তর। আর এখানে কি আছে দেখো, নিচে আছে 8 গুণ 10 আর উপরে আছে 7 গুণ 3। দেখো কেউ কারোর সাথে কাটাকুটি যাচ্ছে না উপর নিচে, তাই উপরে কি হচ্ছে? 3 7 21 আর নিচে আসছে 8 10 80। একইভাবে এটা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে গুণ করো, 4 19 কত হয়? 4 9 36, সাথে 3, 4 3 7, মানে 4 19 76, 76 আর 3 77 78 79, নিচে 4, উপরে 1/7। দেখো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে না উপরের, তাহলে কি হবে? উপরে 7 9 মানে 79-এর সাথে 1 গুণ করলে 79 হয়, 4 7 28। ঠিক আছে? তাহলে এটাকে আবার মিশ্র ভগ্নাংশে যায়, করো, কত দিয়ে যাবে? 28 দুগুণে 56, 6 আর 3 9, 5 6 7 23, 2 পূর্ণ 23/28। একইভাবে এটা করো, কত আছে দেখো, কারোর সাথে কারোর কাটাকুটি যাবে না, তাই
সরাসরি গুণ করে দাও। নিচে হচ্ছে 5 7 35, আর উপরে 16 আর 27 গুণ করো, 16 27 কত হবে? 6 7 42, হাতে 4, 7 1 7, 6 2 23, 3 হাতে 2, 2 1 2, 2 2 4, মানে 432। তাহলে একইভাবে 432কে ভাগ করব, কত হয় দেখো, প্রথমে 1 দিয়ে দেবো, 35, কত হবে? 5 5 10, 5 আর 3 8, মানে 8 5 13, 2, 35 দুগুণি 70, বিয়োগ করলে হয় 12, 12 চলে যাবে ওপরে, নিচে চলে আসবে 35, 12 পূর্ণ 12/35, এটা হয়ে গেল। এবার দেখো 4এর অঙ্কটা বলেছে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত হবে না অপ্রকৃত হবে। প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? যে ভগ্নাংশ ওপরটা ছোট থাকে নিচেরটার থেকে। দেখো এখানে অনেক ভগ্নাংশ আছে, এটাই দেখো 2/3, 5/6, তাহলে 2/3, ওপরে দেখো 2 3-এর থেকে ছোট, তাই লব যদি ছোট হয় সেই ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এইটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। দুটো প্রকৃত ভগ্নাংশ গুণ করে দেখো 5/9 পেয়েছি, ওপরে ছোট পেয়েছি না, তাই দুটো প্রকৃত ভগ্নাংশ গুণ করলে সর্বদা প্রকৃত ভগ্নাংশই হয়। মনে করো 1/2 গুণ 3/4, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। কত হচ্ছে দেখো, 4 2 8, 3 1 3, এটাও প্রকৃত ভগ্নাংশই আসলো। আচ্ছা, তাহলে প্রকৃত ভগ্নাংশের গুণফল প্রকৃত ভগ্নাংশই হয়, আর দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা অপ্রকৃত ভগ্নাংশই হয়। এটাকে মনে করো উল্টে দাও, 2/1, মনে করো 4/3, গুণ করো 4 2 8, 3 1 3, দেখো লব বড়ই আসলো। বোঝা গেছে? তো ফ্রেন্ডস, তোমাদের নিজে করি 6.3 মানে 6.3-এর অঙ্ক পর্যন্তই আজকে থাক। বাকি যে দুটো নিজে করি 6.4 আর নিজে করি 6.5-এর অঙ্কগুলো করিয়ে পরের চ্যাপ্টার মানে পরের এক্সারসাইজ কষে দেখি 6-এর অঙ্কগুলো করানো শুরু করব। তো পরের ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এর পরের ভিডিওতেও তোমরা আমাকে এইভাবে সাথ দেবে। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো।